নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। নতুন একটি সেশন নিয়ে আবারও সকলের সামনে আমি এসে গেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেমনটা আমি বলেছিলাম। আর হেলদি ডায়েট নিয়ে কথা হবে, কিভাবে আমরা ভালো থাকতে পারি সেটি নিয়ে কথা হবে। আচ্ছা, আমি যেটা এখানে লিখেছি ডায়েট থেরাপি অ্যান্ড হেলদি লিভিং। প্রথম কথা হচ্ছে, আমি প্রফেশনালি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করার দৌলতে বলুন বা ইন জেনারেলও বলতে পারি যে থেরাপি আমরা কাকে বলি, যখন একটা প্রসেসের মাধ্যমে মানুষ যান এবং সেখান থেকে হিল হওয়া স্টার্ট করে এবং সম্পূর্ণভাবে হিল হতে থাকে, তো দ্যাট ইজ এ থেরাপি। তো ডায়েট থেরাপিও একটা এই রকমের প্রসেস অ্যান্ড থেরাপি, যেটার মাধ্যমে মানুষ হেলদি লিভিংয়ে পদার্পণ করেন এবং তার সূত্র ধরে তার মধ্যে যে সমস্ত অসুবিধা বা যে ধরনের মেডিকেল কন্ডিশনসগুলো রয়েছে বা কিছু ধরনের সেডেন্টারি লাইফস্টাইল যদিও বা থেকে থাকে, সেইগুলোর সাথে তারা কোপ আপ করে থাকেন এবং নিজেকে আরও বেশি সুস্থ এবং ভালো রাখতে পারে। ঠিক এই সূত্র ধরেই আজকের আলোচনা হবে। যারা দেখছেন কাইন্ডলি একটা বা দুটো করে কমেন্ট করবেন, যাতে সবার সাথে এটা পৌঁছে যায়, সবার কাছে পৌঁছে যায়। সকলের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে নিয়ার ফিউচারে যারা পরে রেকর্ডেরও দেখবেন তারাও যেন লাইভ সেশনটাতে উপকৃত হতে পারে। তো আজকে যেটা আমি একটু বলবো, অনেকগুলো সেশন পেরিয়ে আসার পর আজকে যদি কেউ ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করে এসেছি অলরেডি। সেই জায়গা থেকে ব্যালেন্স ডায়েটের কথাও আমি বলেছি। আজকে আরও একবার বলবো ব্যালেন্স ডায়েট ব্যাপারটা কি এবং সেই জায়গা থেকে আমরা কিভাবে ব্যালেন্স ডায়েট শুধুমাত্র ফলো করে নিজেদেরকে ভালো রাখতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে ডায়েট যে থেরাপি বলছি, এইটা কেন? প্রথম কথা হচ্ছে, আর এক ডায়েট থেরাপির একটি পার্ট হচ্ছে এমএনটি, দ্যাট ইজ মেডিসিনাল নিউট্রিশনাল থেরাপি। তো এই নিউট্রিশনাল থেরাপির সাথে সাথেই আমরা নিজেদেরকে কতটা ভালো রাখতে পারি, কারণ এমন একটা নেগলেক্টেড বিষয় হচ্ছে এই নিউট্রিশন বা নিউট্রিশনাল থেরাপি, যেটাকে আমরা নিজেদের মধ্যে খুব একটা অবলম্বন করে বেঁচে থাকি না বা এর ওপরে খুব একটা নির্ভর হই না। কিন্তু দেখা গেছে কিছু কিছু নেগলেক্টেড বিষয়গুলোর মধ্যে একটা থেরাপি হয়, নিউট্রিশন থেরাপি, যেটার উপরে বেস করেই কিন্তু অ্যাকচুয়ালি হেলদি লাইফ লিড করা যায়। কিন্তু সেটাই হয়ে যায় সব সময় একটা নেগলেক্টেড বিষয় সামহাউ। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ রোকেয়া, থ্যাংক ইউ ফর জয়েনিং, থ্যাংক ইউ। আচ্ছা, তো ব্যালেন্স ডায়েট নিয়ে একটু বলে দিই। যদিও আমি আগের অনেকগুলো সেশনে এটা আলোচনা করেছি। সুষম আহার বলতে আমরা কি বুঝবো? যখন একটি টোটাল মিল প্লেটের মধ্যে, বা যদি আমরা 24 ঘন্টার হিসাব করি, তো সেই জায়গা থেকে আমরা যখন দেখব যে আমরা কতগুলো নিউট্রিয়েন্টস বা কত ধরনের নিউট্রিয়েন্টসকে কনজিউম করছি। আমাদের একটা ধারণা থাকে ভালো কিছু হেলদি ফ্যাটস, ভিটামিন, মিনারেলস, প্রোটিন ইত্যাদি ইত্যাদি আমাদের কনজিউম করা দরকার। কিন্তু এখানে সমস্যা হয়ে যায়। সুষম আহার বলতে সেটাই বোঝানো হয় যেখানে অল টাইপস অফ ভিটামিনস, অল টাইপস অফ মিনারেলস, সমস্ত ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সমস্ত ধরনের প্রোটিন আমরা কনজিউম করব। তো সবসময় আমাদের খাবারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা থাকা উচিত, যেগুলো আমরা মোটামুটি আমাদের মেজর এনার্জি সোর্স, যেগুলো প্রত্যেক দিনই আমরা খাই। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে জিনিসগুলোকে একেবারে নেগলেক্ট করে দিই, সাধারণত এই যে ডায়েট করছি এই একটা হাইপ ওঠে, এইটার সূত্র ধরেই আর কি বলি। সবাই মনে করেন যে ফ্যাট খাওয়া খুব খারাপ, কার্বোহাইড্রেট খাওয়া খুব খারাপ, প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে। সেটা ভালো, প্রোটিন দরকার হয়, কারণ প্রোটিন আমাদের মাসেল মাস গঠনে বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে, প্রত্যেকটা সেলকে রিপেয়ারিং করে, সেল রিজেনারেশনে সাহায্য করে, নতুন কোষ গজাতে সাহায্য করছে, ডেড সেলগুলোকে মারতে সাহায্য করছে। কারণ আমাদের হেলদি লিভিং এ আমরা যারা রয়েছি তাদের মধ্যে মানে জৈবিক দেহ যদি হয়, সেই জায়গা থেকে কিন্তু দুটো প্রসেস চলে, একটা অ্যাপোপ্টোসিস, একটা নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে যখন নতুন সেল তৈরি হবে, অর্থাৎ সেল গ্রোথ, আর নেক্রোসিস মানে হচ্ছে সেল ডেথ, যখন কোষটা মৃতপ্রায় বা একদমই ডেড হয়ে যাচ্ছে বা তার লাইফটা সাইকেলটা শেষ হয়ে যাচ্ছে, সেটা শরীর থেকে চলে যাবে। এবার
ডেড সেল এমনিও যাবে অমনিও যাবে, আর তার সাথে সাথে নতুন সেল গ্রো করছে কিনা সেটা দেখা দরকার, তার জন্য আমাদের প্রোটিন। কিন্তু এত কিছু করার মাধ্যমেও কিন্তু আমরা মেজর এনার্জি সোর্স যেটা আমাদের কার্বোহাইড্রেট সেটাকে বাদ দিয়ে দিই। আমি তো এতটুকুই ভাত খাই, আমি তো এতটুকুই সবজি খাই, আমি তো এতটুকুই রুটি খাই, আমি তো এর থেকে বেশি খেতেই পারি না। আর ভাত হয়ে যায় বর্তমানে, দেখছি এখন যত কনসালটেশন নিচ্ছি তত দেখতে পাচ্ছি ভাত হয়ে যাচ্ছে মানুষের শত্রু। ইভেন ডায়াবেটিক হোক বা নর্মাল ওয়েট লস করতে এসেছেন এরকম কেউ পিসিওএস পিসিওডি রয়েছেন, তাদের ক্ষেত্রেও সবসময় ভাত যেন তাদের ক্ষেত্রে শত্রু। একটা কথা মনে রাখবেন, আমরা আপাতত যারা দেখছেন আমার মনে হয় তারা মোটামুটি বাঙালি কালচারের মধ্যেই অভ্যস্ত। খুব জোর নর্থ ইন্ডিয়ান না হলে বাঙালি কালচারে মোরাললেস আমাদের মানে হুইট প্রোডাক্ট খুব একটা থাকে না, থাকলেও একবেলা বা দুবেলা। কিন্তু মেজর বা আমাদের প্রধান যে মিল, যেটা আমাদের মেন সোর্স অফ এনার্জি, সেটা কিন্তু রাইস বা রাইস থেকে তৈরি যে কোনো জিনিস থাকে। তার কারণটা হচ্ছে স্টেপল ফুড। আমরা যে জায়গায় বসবাস করি সেইখানকার স্টেপল ফুড যেটা, সেটাই হচ্ছে মানে উৎপন্ন শস্য যেটা সব থেকে বেশি উৎপাদিত হয়, সেটাই আমাদের প্রধান খাবার। যেমন আমাদের ক্ষেত্রে ধান, ধান থেকে তৈরি যা যা খাবার, ধান থেকে চালও হচ্ছে, চিড়েও হচ্ছে, মুড়ি হচ্ছে, খই হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু খাবার আমরা খাই। এইবার হুইট প্রোডাক্ট কি আমরা খাই না? সেরকম নয়, খাই, কিন্তু আমাদের মেজর সোর্স নয়। তো আমি বলবো যেটা আপনার মেজর সোর্স বা যেটা আপনার পছন্দের খাবার, যে খাবারকে আপনি খেয়ে বড় হয়েছেন, সেটার উপরে ফোকাস করতে হবে, কারণ আপনার বডি ওইভাবেই অভ্যস্ত। আজকে যদি হঠাৎ করে নিজেকে চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু বডি একটু কনফিউজড হয়ে যায়, তাহলে সেই জায়গাটা করলে কিন্তু হবে না। তো এতে কিন্তু ডাইজেশনের উপর মারাত্মক প্রভাব পড়ে। আর সেকেন্ড যেটা এর ফল হয় বা ফলাফল হয় সেটা হচ্ছে গাট হেলথ ইস্যুস, যার কারণে ভেরিয়াস টাইপস অফ মানে প্রবলেমস, ফিজিওলজিক্যাল প্রবলেমস, ইনফেকশনস আর দেয়ার। সেক্ষেত্রে এটা অ্যাকনে হতে পারে, হেয়ার ফল হতে পারে, অনেক সময় দেখা যায় গাট হেলথ ইস্যুস হচ্ছে। তো এরকম কিছু শুধুমাত্র একটাই কারণে হয়, সেটা হচ্ছে হঠাৎ করে ডায়েট থেকে ভাতকে বাদ দিয়ে দেওয়া। এটার কারণে কিন্তু হয়। আপনারা যারা দেখবেন পরবর্তী ক্ষেত্রে বা দেখছেন, তারা এটা অন্তত জানেন যে রাইস ওয়াটার কতটা ইম্পর্টেন্ট আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য। তাহলে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জল, অ্যাকচুয়ালি এর মধ্যে থাকে বি কমপ্লেক্স। মেন ভিটামিন হচ্ছে B1 মানে থায়ামিন। এবার আমরা যখন চাল ধুয়ে ভাত রান্না করছি, বেশিরভাগটাই আমরা কি করি, চালকে প্রচণ্ড পরিমাণে রিন্স করে ফেলি। রিন্স করার ফলে পুরো জলের দ্রবণীয় যে ভিটামিনটা মানে বি কমপ্লেক্সের B1 B2 এগুলো বেশি থাকে চালের মধ্যে, সেইগুলো ধুয়ে সব বেরিয়ে যায়। অথচ ওই চাল ধোয়া জলটাই কিন্তু যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছি, সিনথেটিক হোক বা কোনো গুড প্রোডাক্ট যেটা স্কিনের বা হেয়ারের জন্য সুইটেবল, সেগুলোর মধ্যে কিন্তু রাইস ওয়াটার খুঁজছি। তাহলে আমি যদি নিজের ডায়েট থেকে বা পথ্য থেকে ভাতকে বাদ দিয়ে দিই কিন্তু আবার রাইস ওয়াটার খুঁজছি, তাহলে তো সমস্যা হয়ে গেল হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তাহলে আমরা যেটা খেয়ে বড় হয়েছি, যেটা আমাদের স্টেপল ফুড, যেটা আমাদের কমফোর্ট ফুড, সেইটাকে খাবারে রাখুন, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখুন। তবে হ্যাঁ, মেনটেন করতে হবে, পোর্শন কন্ট্রোল করতে হবে। পোর্শন মিনস কতটা অ্যামাউন্ট আমরা খাচ্ছি, এইটা মেন জিনিস। এইবার আমরা প্রোটিনে আসছি। প্রোটিনের ভেজ নন ভেজ দুটো পার্ট হয় প্রোটিন, দুটো নিয়ে রাখাই ভালো, কারণ দুটো থেকে কিছু না কিছু এলিমেন্ট আমরা পেয়ে যাই। যেমন মাছ মাংস ডিম থেকে যেমন অ্যামাইনো অ্যাসিডগুলো পাচ্ছি এসেন্সিয়াল, কিন্তু ডাল থেকে পাচ্ছি না তা নয়, অল্প পরিমাণ পাচ্ছি, সব কিছু পাচ্ছি না। কিন্তু ডালে আবার অন্য ভালো জিনিস রয়েছে, লোহা আছে, ফলিক অ্যাসিড আছে, এরকম ধরনের জিনিসগুলো আমরা ডাল থেকে পেয়ে যাই। তো সোয়া থেকে আমরা ভেজ প্রোটিন, সোয়াবিনেরও একটা ভালো গুড ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলো পেয়ে যাচ্ছি, সেই জন্য সব কিছুই দরকার আছে। এইবার হচ্ছে ভিটামিনের দুটো পার্ট হয়, একটা জলে দ্রবণীয়, একটা ফ্যাটে দ্রবণীয়। এবার ওয়াটার সলিউবল বলতে আমি যেটা বললাম, রাইস ওয়াটারে যেরকম থাকছে বা চালের মধ্যে থাকছে, শাকসবজি ফল টলে তো থাকছেই, ফ্রুটসে থাকছে, আর বাকি রইল ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ ADEK, মেজর ভিটামিন। যে ধরনের জিনিসগুলো মেজর ভিটামিনগুলো আমাদের মধ্যে, যখন আমরা এখানে আবার একটা ব্যাপার আছে, যখন আমরা ADEK খুঁজছি, এই যে ভিটামিন সি জাতীয় জিনিস আমাদের ত্বকের জন্য খুব ভালো, আমাদের ইমিউনিটিকে ভালো রাখে, স্কিনকে ভালো রাখে, রিপেয়ার করে, আমরা সব জানি। কিন্তু ভিটামিন সি আমরা অনেক রকমভাবে নষ্ট করে ফেলি। যখন আমলকির সিজন আসছে আমরা রোদে দিয়ে ফেলছি,
আমলকিকে শুকিয়ে ফেলছি, খেতে ভালো লাগছে, টকটা আছে কারণ সাইট্রিক অ্যাসিডটা রয়েছে, কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যাচ্ছে। একই খাবারকে বারংবার তাপ দিয়ে দিয়ে একটা সবজি গরম করলাম, খেলাম, আবার গরম করলাম, খেলাম, আবার পরের দিন গরম করলাম, খেলাম, প্রত্যেক দিন রিহিটিং প্রসিডিওরে ভিটামিন সি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরকম ধরনের কিছু, তবে ছোট ছোট করে টুকরো করে কাটা লঙ্কা খুব ভালো সোর্স, কিন্তু সেটাকে খাচ্ছি যখন, তখন কিন্তু কুচি কুচি করে কেটে মিন্স করে চপ করে এরকম করে খাচ্ছি। তো চপড অ্যান্ড মিন্সড এরকম ধরনের যখন আমরা মানে কুকিং প্রসিডিওর ওর মধ্যে ব্যবহার করছি, তখন কিন্তু ভিটামিন সি লস হয়ে যাচ্ছে। আরও আছে গরম জলে লেবু আবার মধু, মানে মারাত্মক কম্বিনেশন। যখনই দিচ্ছি অ্যাকচুয়ালি কোনো ফ্যাট লস হয় না, বাট ভিটামিন সি আমাদের একটা ফ্যাট কি বলবো কাটিং মেশিন। তার মানে এই নয় যে আমার শরীর থেকে ফ্যাটগুলোকে ঝরিয়ে ঝরে ফেলে দেবে, তা নয়, কিন্তু ফ্যাটকে জমতে সাহায্য করছে না, তাকে হেল্প করছে, না জমতে সাহায্য করছে। কিন্তু তার মানে এই নয় জলে গুলে ভিটামিন সি খেয়ে নিলাম মানেই আমার সমস্ত ফ্যাট চলে গেল, তা হয় না কিন্তু। ঠিক আছে, অক্সিডেশনে কাজ করছে, অনেক ধরনের ব্যাপার রয়েছে। তো কিন্তু যখন আমি খাচ্ছি ওই চা খাচ্ছি, লেবু চা বা বিভিন্ন ধরনের, তার মধ্যে লেবু চিপে খাচ্ছি, তো নষ্ট হয়ে যাচ্ছে, গরম জলে খাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই কারণেই কিন্তু অনেক ধরনের আমাদের নিউট্রিয়েন্ট লস হয়ে যায়। চাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এটা ঠিক কি না? না, চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখাটা ঠিক নয়। কারণ হচ্ছে এবার আমাকে জানতে হবে যে চালটা ভিজিয়ে রেখে সেই জলটা কি করা হচ্ছে। চালটা ভিজিয়ে রেখে কি জলটা ফেলে দেওয়া হচ্ছে, নাকি ওই চালের জলটা সহ ভাত করতে দেওয়া হচ্ছে, এইটা ম্যান্ডেটারি। প্রথমত হচ্ছে আমরা চালের কাঁকড়কে আগে বেছে নেব শুকনো অবস্থায়, চালের ধুলো বালিকে আগে পরিষ্কার করব, চালটাকে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করব না। স্টার্চ যায় না খুব একটা, স্টার্চ যতটা যায় তার থেকে বেশি, মানে ভাতের ফ্যানেই কিন্তু স্টার্চ বেরোয়, তো জল দিয়ে ধুলেই স্টার্চ বেরোবে না, শুকনো চাল থেকে কি করে স্টার্চ বেরোবে? ঠিক আছে, ওটা তো যদি না হিট পায় হবে না। যেমনভাবে কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো ধরনের খাবারগুলো আমাদের বাক্কাল ক্যাভিটিতে, মানে মুখের ভিতরে যখন যায় তখন এখানে একটা উৎসেচক আছে টায়ালিন, স্যালিভারি অ্যামাইলেজ যেটাকে বলা হয়, তো ওটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরেই কিন্তু তারপর মাল্টোজ এরকম ধরনের এন্ড প্রোডাক্ট তৈরি করছে। তো আগে আমি তাকে কাজ করি, সেই ফেভারেবল কন্ডিশনে নিয়ে যাই, তবে তো ঠিক আছে। আগে থেকেই যদি আমি ধুয়ে দিই তাহলে স্টার্চ বেরোবে না। তো এটা হচ্ছে একটা পার্ট। এবার হচ্ছে কেউ কেউ কি করে, রিন্স করে জলটাকে ধুয়ে ফেলে দিল, মানে যা চাল ধোয়া জল ছিল সব পড়ে গেল, তাহলে পুরো ভিটামিন B1 লস হয়ে গেল। কিন্তু আমি যদি ওই চাল ধোয়া জলটাকে নিয়ে কোনো কাজ করি, হয়তো দেখা গেল আমি চালটাকে ওর সাথেই ফুটিয়ে নিলাম, আমি ভাত করে নিলাম, মানে ওই জলটাই ওকে সেদ্ধ করতে সাহায্য করলো। অনেকে থাকে ওই জল ভিজে রেখে দেয় এবং সেই জলটাকে ফেলে দেয়, ফেলে দিলে বিপদ আছে, B1 চলে গেল। এইবার অনেকে বললেন ভাতে আর কার্বোহাইড্রেট ছাড়া কি আছে? প্রচুর জিনিস আছে। প্রথমেই হচ্ছে বি কমপ্লেক্স ভিটামিন আছে, B1 আছে, যেটা আমাদের নিউরোলজিক্যাল ফাংশনকে ঠিক রাখে। তো এইগুলো ফেলে দিচ্ছি আমরা। আজকে বড় বড় জায়গায় যাই, বিভিন্ন ধরনের জিনিস শুনি, দেখি, বুঝি, কিন্তু ছোট ছোট নিউট্রিয়েন্ট, এই যে নিউট্রিশনাল থেরাপি দিয়ে আমি শুরু করেছিলাম, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা পালন করি না। সিমিলারলি যখন ফল বা সবজি কাটি তখনও কি করি, খুব ছোট ছোট করে পিস করি, স্লাইস করি, মিন্সড করি। একইভাবে ভিটামিন মিনারেলস লস হচ্ছে। যত কুচি কুচি করে কাটবে, যত ছোট ছোট করে টুকরো করবে, মিন্স করবে, চপ করবে, তত কিন্তু নিউট্রিয়েন্ট লস হবে। তাই এই জায়গাগুলো একটু মনে রাখা খুব দরকার। আচ্ছা, তো তাহলে এবার হলো ভিটামিনের দিকটা গেলাম। নেক্সট হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনটা বলছিলাম। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, মানে ওই ভিটামিনগুলোকে সলিউবল হতে ফ্যাট প্রয়োজন। এইবার কি হচ্ছে, মানুষ ভেবেই নিল ফ্যাট মানে খারাপ এবং প্রচন্ড পরিমাণে ফ্যাট বাদ দেওয়া শুরু করে দিল। কুকিং অয়েল যতটা না লাগবে তার থেকেও কমিয়ে দিল, আদার সোর্সেস অফ ফ্যাটগুলোকে সব কাট ডাউন করে দিল। তাহলে আমার ভিটামিন যেগুলো ফ্যাট সলিউবল সেগুলো কি করে সলিউবল হবে, কি করে কাজ করবে? কাজ করার জায়গায় পাচ্ছে না। প্লাস হেলদি ফ্যাট কিন্তু আমাদের হার্ট হেলথ ভালো রাখে। সেকেন্ড হচ্ছে যে ধরনের আনস্যাচুরেটেড ফ্যাটগুলো রয়েছে বা গুড ফ্যাট রয়েছে, যেগুলো HDL বাড়াতে সাহায্য করে, এরকম কিছু ফ্যাটও আমরা সেইভাবে কনজিউম করি না। আবার কিছু কিছু ওভার কনসিয়াস পিপল আছেন, তারা ওই যে বললাম ফ্যাটটাকে টোটালি কাট ডাউন করে দিচ্ছে। তাহলে প্রথম যেটা দেখা যাবে সেটা হচ্ছে স্কিন খারাপ হতে শুরু করবে। সবসময় রাইস ওয়াটার, সবসময় ভিটামিন সি কিন্তু স্কিনকে ভালো রাখতে পারে না। স্কিন ভালো রাখার জন্য কিন্তু গুড ফ্যাট ইজ নেসেসারি।
তো গুড ফ্যাটকেও রাখতে হবে আর টোটাল ফ্যাটের সোর্সটাকেও রাখতে হবে। যদি আমাদের ফ্যাটের সোর্সকে কমানো উচিত, কমাতে হবেও, কিন্তু তার মানে এই নয় যে একেবারে বাদ দিয়ে দেবো এবং ওখান থেকে আমি কিছুই পাবো না। প্রথমত হচ্ছে ভিটামিনটাই সলিউবল হবে না, স্কিন তো খারাপ হতেই থাকবে। তো এইভাবে অনেক ধরনের প্রবলেম ফেস করতে থাকে এক একটা মানুষ যখন এরকম ধরনের ছোট্ট ছোট্ট ভুলগুলো করতে থাকে, এবং এটাকেই আমরা নিউট্রিশনাল থেরাপি বলবো। এবার নেক্সট হচ্ছে ব্যালেন্সড ডায়েট। তো বললাম, নেক্সট আসছি ব্যালেন্স লাইফস্টাইল, মানে আমরা কিভাবে নিজেদের ডায়েট থেরাপিকে বশবর্তী করে নিজেদের লাইফকে একটু ভালো রাখতে পারি, একটু সুস্থ রাখতে পারি, এইটা একটু দেখা যাবে। প্রথম হচ্ছে এই যে বললাম ডায়েট করছি, ডায়েট ফলো করছি, এইটা একটা হাইপ মতো এসে গেছে। বাট আগের আমি সেশনগুলোতে বলেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু ওভার হাইপড নয়। বহু প্রাচীন কাল থেকে কিন্তু যখন মেডিসিন আসেনি, যখন শল্য চিকিৎসা আসেনি, যখন মেডিকেল থেরাপি আসেনি, তখন থেকে কিন্তু পথ্য মানে ডায়েট থেরাপি চলতো, এবং সেটা কিন্তু এখনো প্রযোজ্য। আমরা কিন্তু জানি সামহাউ কুলেখাড়াতে আয়রন থাকে, আমরা জানি ভিটামিন সি লেবুতে থাকে, এগুলো জানি আমরা। তুলসী আমাদের বাসক, আমাদের সর্দি কাশিতে প্রিভেন্ট করে, আমরা জানি, ঠিক আছে? তো এইগুলো আমরা ফলো করি। থানকুনি পাতা গাট হেলথ ইস্যুর জন্য ভালো, এগুলো জানছি, কিন্তু এগুলো পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে, এগুলো অন্য আর একদিন বলবো। যেমন শুধু শুধু প্রচুর প্রচুর কুলেখাড়ার রস খেলেই কিন্তু অ্যানিমিয়া সেরে যায় না, ওটার জন্য নিউট্রিয়েন্ট রিয়াকশনকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি খাচ্ছি আয়রন কিন্তু শরীরে কোনো ভিটামিন সি দিচ্ছি না, তাহলে আয়রন আর ভিটামিন সি একসাথে কাজ করবে। লোহা শোষণ আমাদের বডিতে হয়ই না, লোহাকে শোষণ করাই হচ্ছে ভিটামিন সি, সেই জন্য ভিটামিন সি দরকার। তাহলে প্রচুর প্রচুর কুলেখাড়া শাক, প্রচুর প্রচুর কুলেখাড়ার রস খেয়ে নিলেই কিন্তু অ্যানিমিয়াতে হেল্প হবে না, যতক্ষণ না সে ভিটামিন সি যথাযথ পরিমাণে খাবে। তো এটাকে বলে নিউট্রিয়েন্ট রিয়াকশন, ঠিক আছে? তো এরকম ড্রাগ নিউট্রিয়েন্ট রিয়াকশনও আছে, যেমন কয়েকটা বিশেষ বা পার্টিকুলার মেডিসিন খাওয়ার পরে কিছু খাবার খাওয়া যায় না, বা খাবার আগে পরে খাওয়া যায় না, এগুলো খেলে আবার ড্রাগ নিউট্রিয়েন্ট ইন্টারাকশন হয়। বা অনেক সময় দেখে থাকবেন যারা নিয়মিত অ্যান্টাসিড খেতে থাকেন, তাদের একটা সময় পরে অ্যান্টাসিড আর কাজ করবে না। যারা প্রতিনিয়ত ঘুমের ওষুধ খেতে থাকেন, একটা সময় পর ওই ঘুমের ওষুধ খেয়ে আর কোনো কাজ হবে না। তো এইগুলো হচ্ছে বডি রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এগুলো একটা পার্ট, আমাদের বডি একটা মেশিনের মতো, কিন্তু তাকে যদি আমি তার বিরুদ্ধে গিয়ে কাজ করি, সে কিন্তু তার রিয়াকশন দেবে, এবং সেই জায়গা থেকে এমন কিছু ফলাফল আমাদের মধ্যে আসবে, সেটা কিন্তু আমরা তখন আর মেনে নিতে পারবো না। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বনশ্রী। আচ্ছা, তো এই একটা কথা। এইবার আমি বলবো ব্যালেন্স লাইফ সম্পর্কে আমরা কিভাবে ফলো করতে পারি। এইটা বলার আগে আমি একটা ছোট্ট জিনিস একটু বলি। সবাই জানি, আবারও বলছি, আমরা সবাই জানি কিন্তু মানি না, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক আর সার্কাডিয়াম রিদিম। এটা আমরা জানি সবাই। সার্কাডিয়াম রিদিম কি? সার্কাডিয়াম রিদিম হচ্ছে, ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। যখন আমি ঘুমাতে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। অনেকের এরকম তাড়না থাকে যে আমাকে কালকে সকালে উঠতে হবে, এই উঠবো এই তাড়নাতে ঘুম আসে না, এবং ঘুম আসছে না তো আসছেই না, এবং রাতের পর রাত মানুষটা জেগে থাকছে, এবং এখান থেকে যে বড় রোগটা দাঁড়ায় তার নাম হচ্ছে অনিদ্রা বা ইনসমনিয়া পেশেন্ট প্রচুর আসেন, প্রচুর। তার একটা বড় কারণ হচ্ছে ওভার স্ট্রেসড, নেক্সট কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডিজম। এইগুলো হচ্ছে ঘুম না আসার মেন কারণ। কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে ওভার স্ট্রেসড হওয়া, অ্যাংশাস মাইন্ড নিয়ে ঘুমাতে যাওয়া, কালকে উঠবো কালকের চিন্তা করতে করতে ঘুমাতে যাওয়া, কখনো ঘুম আসবে না। আজকে বাঁচো, আজকে এই মুহূর্তে বাঁচো, এটা তো আমরা সবাই জানি, খুব বড় করে বলি। মানে লিভ মানে ইন দিস মোমেন্ট, আগে এই মুহূর্তটাতে বাঁচতে হবে, তারপর আমি এর পরের মুহূর্ত কথা ভাববো, তারপর আমি নেক্সট ডে এর কথা ভাববো। হ্যাঁ, মানুষ আশাবাদী, কিন্তু আশাবাদী আমরা অপটিমিস্টিক হব, কিন্তু ওভার স্ট্রেসড নয়, এটাকে বুঝতে হবে। অপটিমিজম একটা জিনিস, আর ওভার স্ট্রেসড অ্যাংশাস মাইন্ড একটা অন্য জিনিস। দুটো জিনিস একে অপরের যদি ওভারল্যাপ করে যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হতে বাধ্য, এবং এখান থেকে আসে বিভিন্ন ধরনের মুড সুইংস, হরমোনাল ইমব্যালেন্স। হঠাৎ করে কেন হরমোনাল ইমব্যালেন্স এত বেশি বেড়ে গেল? এখন সত্যি কথা বলতে এখানে অনেকেই আছেন যারা ড্রেস মেটেরিয়ালের সাথে যুক্ত, তারা নিজেরাও জানেন সব থেকে বেশি। আচ্ছা রোকেয়া, তুমি বলো যে সব থেকে বেশি হাই ডিমান্ড কোন সাইজটার হাই ডিমান্ড থাকে, একটু বলো তো।
আমাদের মোটামুটি 34 থেকে সাইজ শুরু হয়, মেয়েদের ক্ষেত্রে যদি বলি 34 থেকে 52 পর্যন্তও যায়। তো আমাকে একটু বলো সব থেকে হাই ডিমান্ডের পিস বা মানে সাইজটা কোনটা বেশি থাকে? আমার ধারণা হচ্ছে 42 44 সব থেকে বেশি আমার মনে হয়। তার কারণটা বুঝতে হবে। দেখবে 42 40 সাইজের যে ড্রেস মেটেরিয়ালগুলো আসে, বা ড্রেস হোক বা যে কোনো কুর্তি বা সালোয়ার স্যুট যাই হোক না কেন, ইভেন ব্লাউজের ক্ষেত্রেও একই জিনিস দেখা যায়, ওইটা সব থেকে বেশি পাওয়া যায়। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে ওটা ডিম্যান্ডটা বেশি। তার মানে এখান থেকে আমরা ছোট্ট মানে সার্ভে করে বলতে পারি বা এই জায়গায় সাম আপ করতে পারি যে 42 থেকে 46 কি 48 মানুষ বেশি এখন রয়েছে সমাজে। তাহলে সেই জায়গা থেকে বুঝতে হবে যে এখন কেউই আন্ডারওয়েট বা কেউই নর্মাল বডি ওয়েটে নেই, বেশিরভাগই ওভারওয়েট, এবং তার মেজর কজ হচ্ছে ওভার স্ট্রেস এবং অ্যানশিয়াস মাইন্ড। এটা মেন কারণ। সেকেন্ড কারণ হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, এটা হতে পারে। আর এই সব কিছুর মূল জিনিসটা হচ্ছে কি বলবো, সেডেন্টারি লাইফস্টাইল, মানে একেবারে স্বল্প মাত্রায় জীবন যাপন। ঠিক আছে, তো এই যারা একদম 40 42 44 এই ধরনের এগুলো বেশি হয়, তার কারণটা হচ্ছে ওভারওয়েটটা মানুষের শেপটা বিগড়ে গেছে। একটা মানুষ ওভারওয়েট হতেই পারে, মানে বর্তমান যুগে দাঁড়িয়ে হোক বা আদিমকালেও যদি বলি, কেউই ও একদম যে খুব সুন্দর সুঠাম চেহারা ছিল সেরকম নয়। যদি জাপানিজদের বা সাউথ ইন্ডিয়ানদের কথা আলাদা, ওইদিকে যাচ্ছিই না, আমি শুধুমাত্র আমাদের কথাই যদি বলি, তাদের ক্ষেত্রে বলবো যে এইগুলো এখন বেশি ডিম্যান্ডে। তার কারণ হচ্ছে মানুষের সেডেন্টারি লাইফস্টাইল। এইবার কি হচ্ছে, আগে যে একেবারেই সবাই খুব সুন্দর বডি ওয়েটে ছিল তা নয়, কিন্তু সব থেকে বড় ব্যাপার ছিল আগেকার মানুষরা হোক বা আগেও যেতে হবে না, অনেক প্রাচীনকালও যেতে হবে না, জাস্ট আমাদের দুটো জেনারেশন আগে একটু দেখো তাহলেই বুঝতে পারবে যে অনেক বেশি কর্মঠ ছিল। আর ওই যে সার্কাডিয়াম রিদিম বজায় রাখতো, মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা ছিল 8টা থেকে 8:30, খুব জোর 9টা, মানে প্রত্যেকটা জায়গায় সবাই ঘুমিয়ে পড়তো। ওকে, কিন্তু এখন কি হয়, 11টা 12টা পর্যন্ত কিন্তু সবাই কাজ করে, সত্যিই লিটারালি কাজই করে। তো বিভিন্ন ধরনের প্রফেশন আছে, তো সেই রিগার্ডিং তাদের কাজ করতে হয়, এইটা বড় ব্যাপার। তো এবার কি হচ্ছে, স্বাভাবিকভাবেই যখন আমি কম ঘুমোচ্ছি, আমার ঘুমের বা একটা ডিজিনেস কাজ করবে, আমার একটু ফ্যাটিক লাগবে, পরের দিন সকালটা একটুখানি ম্যাচ করবে, স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। একটা ফ্রেশনেস কখনো কোথাও গিয়ে কাজ করে না। তা এইরকম সমস্যাগুলো কিন্তু রয়েই যাচ্ছে। তার মানে কি, আমরা টোটাল সার্কাডিয়াম রিদিম, যেটা পুরো যদি ঘড়িটাকে ধরি একদম 12টা থেকে 12টা বা টোটাল 24 আওয়ার্সকে ধরি, সকালবেলা যে রাত্রি যদি একদম 9টার পর থেকে কাউন্ট করি, তাহলে সেইটা ঘুমের টাইম 10টা থেকেই ধরছি। 9টা থেকে এই কারণে বললাম, কারণ রাত্রি 9টার পর আমাদের মেলাটোনিন হরমোন রিলিজ হওয়া শুরু হয়ে যায়। ওকে, তো ঘুমের হরমোনটা যখনই শুরু হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের স্লিপ প্যাটার্নটা চালু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঘুমাচ্ছি না, আমাদের ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, 12:30 1টা, কারো কাছে হতে 1:30 2টো বেজে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সার্কাডিয়াম রিদিমে ব্রেক পড়ছে। যখনই ব্রেক পড়ছে তাহলে আমার আর ঘুম আসবে না, স্বাভাবিক। 9টা থেকে 10টা যদি আমার মেলাটোনিন হরমোন রিলিজ হওয়ার টাইম থাকে, আমি যদি সেই টাইমটাকে পেরিয়ে যাই এবং সেটা পেরোতে প্রায় 2-3 ঘন্টা আরও পিছিয়ে গেল, তাহলে কোনোদিনই ঘুম আসবে না। এবার এটা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর একইভাবে চলছে, তাহলে 1 বছর পর বা 2 বছর পর কোনোদিনই তার টাইমলি ঘুম আসবে না। এবার বিভিন্ন ধরনের ফেজ থাকে আমাদের লাইফে, একটা স্টুডেন্ট লাইফ থাকলো, সাংসারিক জীবন থাকে, হস্টেল লাইফ থাকে, তারপরে যারা পোস্টপার্টামে আছে তাদের তো একটা বড় সমস্যা থাকে। তখন কি করতে হবে, তখন বাচ্চার সাথে নিজেকে মেলাতে হবে, আমার সাথে তখন মিলবে না, নিজের সাথে তখন বাচ্চার টাইমকে মেলাতে হবে, মানে আমি যা করেছি তখন আবার ভুলে যেতে হবে। তার মানে কি, এরকম ডিসরাপশন একটা চলছে, আপস অ্যান্ড ডাউন চলতেই থাকে। আবার যখন সন্তানরা একটু বড় হচ্ছে, তাদেরকে নিয়ে একটা তাদের জগৎ, তাদের স্কুল লাইফ, এরকম করতে বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু তবুও আমাকে ফিক্স করতে হবে যে আমি এই টাইমেই খাবো রাতের খাবার, এই টাইমেই ঘুমাবো। আমি যদি এইভাবে চালু করি তাহলে কিন্তু আমার বাচ্চাও এইভাবেই করতে বাধ্য, কারণ সে বাড়িতে সবাইকে দেখে এটাই খাবারের টাইম, এটাই ঘুমানোর টাইম, সে নিজেই করবে। আর বাচ্চাদের মধ্যে একটা নকল করার, মানে ওদের মধ্যে মোটর ডেভেলপমেন্ট হয় যখন একটা ছোট্ট মাত্র শিশু থাকে, ভীষণ যারা একেবারে ছোট কুচকু বাচ্চা যারা, তাদের একটা মানে কি বলবো, মোটর ডেভেলপমেন্ট এমনভাবে হয়, ওরা বাড়িতে যা যা দেখে বড়দের বা বিশেষ করে মায়েদের বাবাদের, তাদেরকে নকল করে।
যা কিছু দেখবে মেয়েরা কি করে, এরকম মায়ের ওড়না শাড়ি পরতে থাকে, চুলে বেনি বানায়। ছেলেরা দেখবে বাবার কোনো জিনিস নিয়ে সেটাকে নকল করে। তারপরে দেখবে বড়দের জুতো পরে, উল্টো জুতো পরে, ওরা বুঝতে পারে না, তো ওদের কাছে মিরর ইমেজের মতো কাজ করে। তার মানে কি একটা বাচ্চার মোটর ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় মোটামুটি যে যখন দাঁড়াতে শুরু করছে 1-1.5 বছর থেকে মোটামুটি তখন শুরু হয়ে যায়। তাহলে আমি তাকে যেমনভাবে চালনা করব সে কিন্তু সেইভাবেই শিখবে, এটা ফ্যাক্ট, কারণ সে সেভাবে দেখতে অভ্যস্ত হবে। এবার ও যদি দেখে যে ডিনার টাইম হচ্ছে 11টার পরে, স্লিপিং টাইম হচ্ছে 1টা-1.5টার পরে, সে ওটাতেই অভ্যস্ত হবে। তখন হাজারো অভিযোগ করেও কিন্তু কোনো ফল আসবে না, এটা ফ্যাক্ট। তাহলে সার্কাডিয়াম রিদিমকে আমাকে বজায় রাখতে হবে, এটা ম্যান্ডেটারি। আর প্রত্যেক দিনের টাইমকে ফিক্স করা দরকার। আমি কালকেই একজনের সাথে কনসালটেশনে কথা বলছিলাম, কনসালটেশন কলে আমি এই কথাটাই বললাম যে আমার মোটিভেশন তো থাকবেই। যদি আপনারা পুষ্টিবিদ বা ডক্টরের আন্ডারে থাকেন তারা এমনি আপনাকে মোটিভেশন দেবেন, কিন্তু মোটিভেশনের কাজটা হচ্ছে অনেকটা সেই রেসিং কারের মতো, মানে একটু পিছে টেনে তারপরকে ছেড়ে দেওয়া, মানে খুব জোরে সে দৌড়ায় একটা টাইম পর্যন্ত, তারপর কিন্তু সে স্টপ হয়ে যায়। মোটিভেশন ইজ লাইক দিস, একটা সময় খুব জোরে ছুটবো, তারপরে গতি স্থিমিত হয়ে যাবে বিভিন্ন কারণে। বাট একটা জিনিস যেটা কোনোদিন ছেড়ে যায় না, দ্যাট ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আমি এই সময় খাবো তো খাবো, আমি এই সময় ঘুমাবো তো ঘুমাবো, এই সময় কাজ করব তো করব, এই সময় ফোন দেখবো তো দেখবো। তো এই প্রত্যেকটা কাজকে যদি আমি ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে পারি তাহলেই আমার সার্কাডিয়াম রিদিম সুন্দরভাবে মেনটেন থাকে। আর এই ছোট ছোট পয়েন্টগুলো আমরা পালন করতে পারি না, আমরা শুধু ডায়েট করার পিছনে ছুটি। ডায়েট করব, আমার ওজন বেশি হয়ে যাচ্ছে। এই যে পুজো আসছে, পুজোর সময় সবাই হাই উঠবে, আমি জিম জয়েন করবো, আমি ডায়েট করবো, আমি এই করবো, আমি সেই করবো, বাট নিজেকে শোধরাবো না। নিজেকে শোধরানোটা সব থেকে বড় চ্যালেঞ্জিং। সবসময় নিজের কম্পিটিটর নিজেকেই হতে হয়। নিজেকে আগে শোধরাও, নিজের সাথে কম্পিট করো। যদি নিজের সাথে কম্পিট করে নিজে জিতে যাও তাহলেই দেখবে তুমি দিনের শেষে জিতে যাচ্ছ। আজকে যদি আমি 5টা মাস বা 6টা মাস, যদি 1 বছর আগেও যারা ভিউয়ার্স আছেন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি 1 বছর আগে কেমন ছিলেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। চেঞ্জেস আসবেই, তাহলে চেঞ্জেসটা কেন ভালো দিকে নয়? এটাই সার্কাডিয়াম রিদিম, মানে ঠিক টাইমে ঠিক কাজ করব। এক্সারসাইজের টাইমে এক্সারসাইজ করব, যখন আমাদের স্টুল পাস করার কথা, ইউরিন পাস করার কথা, সেই টাইমেই পাস করব। যে টাইমে ঘুমানোর কথা ওই টাইমেই ঘুমাবো। আজকে ডিনার 9টায় করলাম, কালকে 10টায় করলাম, পরশু আবার 11টায় করলাম। অনেক মানুষ আছে এরকম আমাকে বলেন কালকে ছুটি তো আমি আজকে দেরিতে খাবো, আমি আজকে দেরিতে ঘুমাবো। কেন না কালকে ছুটি তো, তাই কেন? খেয়ে নাও, খেয়ে নিয়ে কাজটা করো না। এইগুলো হচ্ছে গড়বড়ের বিষয়। ডায়েট করলেই হয় না, বেসিক ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হয়, তবেই কিন্তু হেলদি লাইফস্টাইল আমরা লিড করতে পারি। হ্যাঁ, একদমই তাই। সবারই কম পিসিওডি পিসিওএস গুলো থাকে, হরমোনাল ইমব্যালেন্স গুলো থাকে। তার কারণ হচ্ছে সার্কাডিয়াম রিদিম বজায় রাখতে পারছে না, একেবারেই পারছে না। তো সেই জন্যই কিন্তু এত সমস্যা বেড়ে গেছে। আগে ছিল পিসিওএস পিসিওডি ছিল, হরমোনাল ইমব্যালেন্স ছিল, থাইরয়েডিজম কি হতো না? হতো। এখন প্রত্যেকটা মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, সব থেকে বেশি দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তাহলে কেন? তার কারণ একটাই, তারা ডিসিপ্লিন নয়, তারা হেলদি। আমরা ওই যে হেলদির একটা সংজ্ঞা আছে, ওই হাইপ আর কি, ডায়েট করবো ডায়েট করবো, পুজো আসছে ওজন কমাবো, কিন্তু ডিসিপ্লিন হব না। ডিসিপ্লিন যদি না হয় তাহলে আমি কি করে নিজেকে পাল্টাবো? নিজেকে পাল্টানো যায় না যতক্ষণ না আমরা ডিসিপ্লিন হই। ওকে, আচ্ছা, এইবার আমি লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে নিজের প্লেটকে সাজাবো। 24 ঘন্টায় যে খাবারগুলো আমরা খাচ্ছি বা খাওয়া উচিত, সেইগুলোকে আমরা কিভাবে নিজেদের মধ্যে ব্যালেন্স করব, অর্থাৎ ব্যালেন্স লাইফস্টাইল লিড করব। আমি একটা ছবি দেখাই সবাইকে। এটা হচ্ছে মাই প্লেট ফর দ্য ডে। একটা প্লেটের ছবি দেখা যাচ্ছে, মানে সারাদিনের আমাদের একটা মিল প্ল্যান দেখানো হয়েছে। এখানে যে গ্রামগুলো লেখা আছে সেগুলো ইগনোর করবেন, জাস্ট ছবিটা এবং প্লেটটার দিকে ভালো করে দেখলে বুঝতে পারবেন ছবিটার মধ্যে প্লেটটাকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই যে পার্টটা আছে এটা মোটামুটি এতটা মতো। এইখানে আছে সিরিয়ালস অ্যান্ড মিলেটস, মানে সিরিয়ালস অ্যান্ড নিউট্রি সিরিয়ালস। তো এইখানে দেখা যাচ্ছে চাল আছে, গম আছে, ভুট্টা আছে মানে কর্ন আছে, এটা কিনোয়া, এখানে আছে রাগি,
এদিকে সামাই রাইস এবং লিটল মিলেটস এগুলো রয়েছে। তার মানে সিরিয়াল অ্যান্ড মিলেটস নিয়ে এই জায়গাটা। তাহলে যদি একটা প্লেট আমার এইটা পুরোটা হয়, তার দেখা যাচ্ছে হাফের অংশ হচ্ছে 1/4 পার্ট হচ্ছে আমার সিরিয়াল অ্যান্ড মিলেটস থাকবে। কিন্তু থাকবে, মনে রাখতে হবে। আমরা কি করছি, এটাকে একেবারে কাট ডাউন করে দিই, সেটা ঠিক নয়। সবসময় কিন্তু মনে রাখতে হবে একটা প্লেটের হাফ পোর্শনের 1/4 অংশ যদি এটাকে এরকম 4 ভাগে ভাগ করি বা হাফই যদি করি, তাহলে দেখা যাচ্ছে 1/4 পার্ট মানে এই অংশটুকু কিন্তু সিরিয়ালস অ্যান্ড মিলেটস এর জন্য রাখা আছে। এবার যতটা পরিমাণ সিরিয়ালস আছে ঠিক সেম পরিমাণ কিন্তু এখানে লিফি ভেজিটেবলস অ্যান্ড আদার ভেজিটেবলস গুলো রাখা আছে। ভেজিটেবলস এর মধ্যে মেন এখানে যেগুলোকে বলা হবে সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড হচ্ছে আদার ভেজিটেবলস। যে ধরনের শস্যগুলো গাছে ফলে, এখানে কুমড়ো দেখা যাচ্ছে, অ্যাসপারাগাস আছে, লেডিস ফিঙ্গার আছে, টমেটো আছে, কি বলে শাক পাতা তো আছেই। তাহলে যতটা সিরিয়ালস হবে ততটাই কিন্তু ভেজিটেবলস হতে হবে। আমি প্রত্যেকবার দেখেছি যে ভেজিটেবলসের পরিমাণ সবার কম, একেবারে কম। যখন আমি বলছি যে কিছু একটা খেতে হবে ব্রেকফাস্টে বা কিছু, তখন তারা কি করছে, ওই একটা কিছু সেদ্ধ করে খেয়ে নিই, ওই যা আছে রুটি আছে রুটি পাকিয়ে খেয়ে নিই। কেউ কেউ তো চিনি দিয়ে পর্যন্ত রুটি খায়, কেউ কেউ গুড় দিয়ে খেয়ে নিচ্ছে, কেউ শুধু সিদ্ধ করে খেয়ে নিচ্ছে। ওটস আছে, ওটস সিদ্ধ করে খেয়ে নিচ্ছে, চিড়ে আছে, চিড়ে সেদ্ধ খেয়ে নিচ্ছে, ব্যাস। তার মধ্যে কিন্তু কোনো সবজি নেই, তার মানে কোনো ফাইবার যাচ্ছে না, কোনো ভিটামিন মিনারেলস যাচ্ছে না। তাহলে যতটা সিরিয়ালস খাবো ততটাই ভেজিটেবলস খাবো। এইবার তার আর হাফ পার্ট হবে ফ্রুটস, সিজনাল ফ্রুটস। মনে রাখতে হবে সিজনাল ফ্রুটস খেতে হবে। আজকে আমার বর্ষাকাল, এখন আমি যেটা পাবো সেটাই খাবো। আমি কিন্তু এখন অ্যাভোকাডো কিনে এনে খাবো না, বা আমি এখন কিন্তু অরেঞ্জ কিনে এনে খাবো না, ট্যাঙ্গারিন কিনে এনে খাবো না। এখন আমি যেটা পাবো আমি সেটাই খাবো। এইটা কিন্তু ম্যান্ডেটারি। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের জন্য বলি, ভিটামিন মিনারেলসের জন্য বলি, এতটা পরিমাণ কিন্তু আমাকে ফ্রুটস রাখতে হবে এবং পার ডে রাখতে হবে, প্রতিদিন রাখতে হবে। নেক্সট এবার দেখি যে নাটস অ্যান্ড সিডসে আসছি। আচ্ছা, তার আগে আমি প্রোটিনটা বলি। প্রোটিন দেখা যাচ্ছে এইটুকু পার্ট। যদি 4 ভাগ করা হয় তাহলে একটা টোটাল ভাগ চলে গেল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে, হাফ মানে 1/4 পার্টে সিরিয়ালস চলে গেল। তাহলে দেখা যাচ্ছে সিরিয়ালসটা কতটা পরিমাণ, মানে আমরা রাইস, রুটি, হুইট জাম হোক বা যাই হোক, রাগি আছে, কিনোয়া আছে, কর্ন আছে, সবকিছু সিরিয়াল মিলেটসের মধ্যে পড়ে, সেগুলো। আর বাকি যে হাফটা থাকছে তার মধ্যে 3খানা জিনিস থাকবে। প্রথম পার্ট হচ্ছে এইটুকুই থাকবে হচ্ছে প্রোটিন। প্রোটিন খাবো মানে প্রায় 200 গ্রাম চিকেন খেয়ে ফেললাম, 8টা-10টা ডিম খেয়ে ফেলছি, এরকম অনেকেই থাকে। এগুলো কিন্তু ঠিক নয়। প্রোটিনের একটা লোড থাকে, কিডনির ওপরে কিন্তু লোড পড়ে যাবে, মানে প্রেশার বাড়বে, সেটা ঠিক না। প্রেশার মানে ব্লাড প্রেশার নয়, প্রেশার মানে এখানে কিডনি লোড বা কিডনির প্রেশার বাড়বে। তাই এতটাই প্রোটিন খেতে হবে। এবার এখানে ভেজ প্রোটিনও থাকবে, নন ভেজ প্রোটিনও থাকবে। ভেজ প্রোটিনের মধ্যে ডাল, সোয়া জাতীয় জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর বাকি মিট প্রোটিনের মধ্যে দেখো মাছ, মাংস, ডিম, 3টেই থাকবে। এবার যে যেটা চুজ করবে ভেজ নন ভেজ হিসাবে, সে তার মতো চুজ করে নেবে। এইবার আসছি ভীষণ হাইপ একটা খাবার, নাটস অ্যান্ড সিডস। নাটস অ্যান্ড সিডস কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে রাখা উচিত, কিন্তু তার মানে এই নয় যে মুঠো মুঠো বাদাম খাবো, মুঠো মুঠো সিডস খাবো। বর্তমানের যে খাবারের অভ্যাসগুলো আমি দেখতে পাই, সেখানে দেখি যে মানুষ এত পরিমাণে নাটস অ্যান্ড সিডস খাওয়া শুরু করেছে, মানে বলার কথা নয়। 4-5টা রকমের সিডস আবার নাটস একত্রে খেতে থাকছে। কিন্তু নাটস অ্যান্ড সিডস এতটুকুই, জাস্ট 1 পিঞ্চ অফ খেলেই হয়ে যায়, 1 চামচ ইজ মানে মোর দ্যান এনাফ। ওকে, তো এতটাই খেতে হবে। ওকে, হ্যালো 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 অভিদানী। আচ্ছা, তো সিডস অ্যান্ড নাটস রাখবো, কিন্তু ভীষণ কম পরিমাণে রাখবো, ভীষণ কম পরিমাণে। এই যে নাটস যদি রাখি, এখানে ওয়ালনাট আছে, আমন্ড আছে, ক্যাশিউ আছে, আর সিডসের মধ্যে অনেক ধরনের জিনিসই থাকতে পারে। চিয়া আছে, পামকিন আছে, সিসামে আছে, মেথি আছে, কিছু না থাকে হেম্পসিডও অনেকে খায়, সাদা তিল বীজ মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিসামে সিডস দুটোই চলে। অনেকে পোস্তর পরিবর্তে সাদা তিল বাটা দিয়ে খেতে পছন্দ করেন, তো সেটাও খেতে পারে। অ্যান্ড লাস্ট পার্ট ইজ ফ্যাটস অ্যান্ড অয়েলস। দেখা যাচ্ছে সব থেকে ক্ষুদ্র অংশ, একটা টোটাল প্লেটের মধ্যে সব থেকে কম অংশ কিন্তু ফ্যাটস অ্যান্ড অয়েলস রয়েছে। যে কোনো ধরনের তেল মানে কুকিং অয়েল এবং ফ্যাট গোত্রের যে কোনো খাবার, বাটার হতে পারে, ঘি হতে পারে, মার্জারিন হতে পারে, আর কি
যে কোনো ধরনের স্যাচুরেটেড ফ্যাট, মানে যে জিনিসটায় স্যাচুরেশন বাড়াবে, স্যাচুরেটেড ফ্যাট প্রেসিপিটেটেড হবে, সেটাই কিন্তু আমাদের ঠিক এতটুকু এক ফালি, মানে কুকিংটার জন্যই কিন্তু আমরা শুধু ব্যবহার করব, আর কিন্তু নয়। এই হচ্ছে টোটাল প্লেট। এইবার প্লেটটার বাইরে এক্সট্রা কি থাকবে? ক্যালসিয়াম রিচ সোর্স বা প্রোবায়োটিকের জন্য আমরা খেতে পারি দুধ, দই, ছানা অথবা পনির, যে কোনো একটা জিনিস খেলেই হয়ে যায়। বা অনেকে যদি কম পরিমাণে দুধ খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অল্প একটু দই রাখা যায়। তবে দুধের থেকেও দইটা একটু বেশি কার্যকারী হয়, কারণ দুধের মধ্যে কোনো ধরনের ল্যাক্টোব্যাসিলাস মানে প্রোবায়োটিক প্রিবায়োটিক থাকে না, কিন্তু দইয়ের মধ্যে প্রোবায়োটিক থেকে যায়। তো তাই আলাদা করে একটা পার্ট অফ ক্যালসিয়ামের জন্য বা মিল্ক প্রোডাক্টের জন্য রাখবো। তাহলে এইটা টোটাল একটা আমাদের মেজর মিল কল্পনা করার টাইমে এইভাবে যদি আমরা প্ল্যানটাকে সাজাতে পারি যে যতটা পরিমাণ সবজি খাবো ততটা, মানে যতটা ভাত খাবো বা যতটা সিরিয়ালস খাবো ততটাই সবজি খাবো, তার হাফ পার্ট ফল রাখবো, তার থেকে সমান বা একটু কম পরিমাণে প্রোটিন রাখবো। নেক্সট হচ্ছে আমরা একটু অল্প পরিমাণে, খুব বেশি নয়, নাটস অ্যান্ড সিডস রাখবো, এবং তেল বা ফ্যাটসের পরিমাণ হবে এতটাই নগণ্য, কিন্তু আমরা তেলটাই বেশি খেয়ে ফেলি। যদি এখন মান্থলি হিসেব করি বা জিজ্ঞাসা করি কত তেল ইউজ হয়, মানে হিউজ হিউজ, এক একটা মানুষ যা তেলের হিসাব বলে, মানে মারাত্মক পরিমাণে হিসাব বলে। যাই হোক, এছাড়া বাইরে খাওয়া তো আছেই, তাহলে তেল প্রচুর চলে যায়, মানে স্যাচুরেটেড ফ্যাট। তাহলে আমরা একটা ব্যালেন্স প্লেট তখনই কল্পনা করব যখন আমরা এইভাবে নিজেদের প্লেটটাকে ম্যানেজমেন্ট করতে পারবো বা এইভাবে নিজের প্লেটকে সাজাতে পারবো। ওকে, তাহলে এই ছিল আজকের মোটামুটি টপিকটা। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। কারো যদি কোনো এটা নিয়ে কোয়েরি থেকে থাকে আমাকে জানাবেন, সেটা নিয়ে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আগামীতে আপনারা কি ধরনের সেশন দেখতে চান বা কোথায় আরো ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবেন, সেটা নিয়েও আমি আরো কিছু সেশন করব। মেন্টাল হেলথ নিয়ে অবশ্যই একটা সেশন হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় স্ট্রেস ফ্যাক্টরটা অনেকটা বেশি হয়ে যায়, সেখানেও মানুষ বিভিন্ন রোগে ভুগতে থাকে। তো আজকে আমি এটাই বোঝাতে চাইলাম যে আমরা সার্কাডিয়াম রিদিমকে শুধুমাত্র মেনটেন করে ওয়াটার কনজামশনটা যদি ঠিকঠাক রাখতে পারি সারাদিনে, যদি আমার কোনো মেজর ইলনেস না থেকে থাকে, ওয়াটার কনজামশন যদি ঠিক রাখি, ব্যালেন্স প্লেট যেটা আমি দেখালাম, এইভাবে প্লেটকে ব্যালেন্স করতে পারি, আর যদি একটু সময় পাই 15 থেকে 20 মিনিটও হলেও অনেক, একটু হাঁটাহাঁটি করা, একই জায়গায় বসে না থেকে নিজের মধ্যে যদি একটু অ্যাক্টিভিটি বাড়াতে পারি, আর যদি যোগা করতে পারি তো খুবই ভালো, যদি না পারি তাহলে একটু হাঁটাহাঁটি করে আসবো, তাতেই হবে। সব সময় বাইক না নিয়ে বেরিয়ে, সব সময় সাইকেলটা না নিয়ে বেরিয়ে একটু হেঁটে আসুন, ঠিক আছে? দুটো কাজের মাঝখানে একটু গ্যাপ রাখুন। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যাদের বসে কাজ করতে হচ্ছে, যারা বিজনেস করছেন, তাদেরকেও বলবো কাজের মাঝখানে যে টাইমগুলো পাবেন সেখানে একটু উঠে পায়চারি করুন। একটু পায়চারি করলেই মোবিলিটিটা বাড়ে। মোবিলিটি কম হতে হতে এখন দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে স্পাম কাউন্ট কমে যাচ্ছে, কারণ বেশিরভাগ সময় শুয়ে বসে থাকছে। এবার বলবে যে শুয়ে বসে কি থাকি, আমি তো প্রচুর কাজ করি, বাট অ্যাকচুয়ালি কাজ করা মানে কি বোঝায়? অ্যাক্টিভিটি আলাদা জিনিস, ওয়ার্ক আলাদা জিনিস। তো অ্যাক্টিভিটিটা করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে না। তো এই কারণে কিন্তু এই সমস্যাগুলো আছে। অনেক মানুষ থাকেন, মেয়েরা বলছেন AMH হচ্ছে 2-এর নিচে, 0.9, 0.8। কেন হচ্ছে এগুলো বুঝতে হবে। মোবিলিটি নেই, আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, ব্যালেন্স করতে পারছি না, এই জায়গাগুলো একটু ধরতে হবে। ওকে, তো এটাই আমার কাজ। ঠিক এইগুলোর সূত্র ধরেই যত সময় যাচ্ছে আরও বেশি দেখছি, আমি নিজেও শিখছি সবার কাছ থেকে, এবং সেগুলো নিয়েই বলার চেষ্টা করি যতটা পারি। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, কমেন্ট করেছেন, পাশে থেকেছেন। আমার সাথে যারা যোগাযোগ করতে চাইবেন, এখানে কনসালটেশন নাম্বার দেওয়া আছে, দ্যাট ইজ 8918978163। এখানে হোয়াটসঅ্যাপ ড্রপ করলেই হবে, বা মেসেঞ্জারটাও ওপেন আছে। একদমই ঘরোয়া উপায়ে হোমমেড ডায়েট প্ল্যান আমি দিয়ে থাকি, কোনো ধরনের পাউডার প্রোডাক্টস বা সাপ্লিমেন্টস সেরকম থাকে না। কিন্তু যদি দেখা যায় যে খুব বেশি আন্ডারওয়েট বা ডায়াবেটিস রয়েছে অনেকদিন ধরে, কিছুতেই শরীর ভালো হচ্ছে না, বা রেনাল পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে অল্প কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়। আর হ্যাঁ, নিউট্রাসিউটিক্যাল আমি অনেক সময় প্রেসক্রাইব করি। হয়তো দেখা গেছে একটা বিশেষ কিছু নিউট্রিয়েন্টের অভাব আছে, লাইক ভিটামিন ডি, তখন আমাকে ওষুধ না দিয়ে মানে নিউট্রাসিউটিক্যাল দেওয়া হয়, তখন আমি নিজেই দিয়ে থাকি, কারণ নিউট্রাসিউটিক্যাল আমি প্রেসক্রাইব করতেই পারি। আর অ্যাজ এ ন্যাশনাল ডায়াবেটিস এডুকেটর আমি বলবো, বর্তমানে কিন্তু বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাচ্ছে, তো বি ভেরি কেয়ারফুল। মায়েরা একটু সংবেদনশীল বাচ্চাদের নিয়ে,
স্টিল আমি বলবো একটু সাবধান হন। রোগের কোনো বয়স হয় না, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওভারওয়েট, ওবেসিটি এগুলোর কোনো বয়স হয় না। কিভাবে আপনি নিজেকে সমাজের সাথে লড়াই করছেন, কিভাবে নিজের সাথে নিজেকে কোপ আপ করছেন, সেটা বড় বিষয়। আর কিভাবে আমি সার্কাডিয়াম রিদিম বজায় রাখছি, আদৌ কি বজায় রাখছি, বায়োলজিক্যাল ক্লক কি আমার ঠিক আছে, সেইটা আগে বুঝতে হবে। সেটা বুঝলেই কিন্তু 50% প্রবলেম সলভ হয়ে যায়, যেটা আমি সবসময় বলি। শুধুমাত্র সার্কাডিয়াম রিদিমকে বজায় রেখে ব্যালেন্স লাইফস্টাইল লিড করে, ডায়েট তো অনেক পরের কথা, লাইফস্টাইলটাকে যদি আমি ব্যালেন্স করতে পারি তাহলেই হাফ অফ প্রবলেম ইজ গন। এটা আমি দেখেছি এবং এটা হয়। বাকি 50%-এর জন্য তো ডায়েট অ্যান্ড এক্সারসাইজ আছে, সেটা তো হয়েই যাবে, কারণ পার্সেন্ট টু পার্সেন্টটা আলাদা হয়। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ডায়েট প্ল্যান দেওয়া হয়, কারণ হচ্ছে প্রত্যেকের বয়স, উচ্চতা, হাইট যেটাকে বলছি, বা ওয়েট, মেডিকেল কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশনগুলো আলাদা আলাদা হয়, পছন্দ অপছন্দ আলাদা আলাদা হয়, অ্যালার্জি আছে কি না নেই, খাবারের অপছন্দ পছন্দ এগুলো আলাদা আলাদা থাকে। তারপর কোন জায়গায় বসবাস করছি, সেখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো ওপরেই সবটা ভিত্তি করেই কিন্তু ডায়েট প্ল্যান প্রেসক্রাইব করা হয়। তাই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং পেশেন্টকেও একটু ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পেশেন্স দাও, বায়োলজিক্যাল ক্লককে ঠিক রাখো, জল ঠিকঠাক খাও, ঘুমানোর সময় ঘুমাও, খাবার সময় খাও, কাজের সময় কাজ করো। আর অতিরিক্ত স্ট্রেস গেলে সেটাকে ওয়াইপ আউট করার চেষ্টা করা। প্রকৃতির সাথে সময় কাটাও, স্ট্রেস কমে যায়। বাচ্চাদের সাথে, ফুলের সাথে, গাছের সাথে সময় কাটাও, স্ট্রেস চলে যাবে। খুব বেশি কাজ করবো না, কাজের যতটুকু টাইম, প্রায়োরিটি বুঝতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে, সেলফ কেয়ার করতে হবে। আমি যদি ভালো থাকি তবে আমাকে ঘিরে প্রতিটা মানুষই ভালো থাকবে। ওকে, তাহলে পেশেন্স ইজ ম্যান্ডেটারি। আর এই সূত্র ধরে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে সেশনটা এখানে শেষ করব। যারা আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা দেওয়া আছে, এখানে মেসেজ ড্রপ করতে পারেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, যে কোনো প্রবলেম বা কোয়ারিতে আমি থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনে আবারও দেখা হবে কোনো একটা নতুন সেশন নিয়ে। কারো যদি কোনো রকমের মানে সাজেশন থাকে যে এই বিষয়টা নিয়ে আর একটু বললে ভালো হয়, সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেটা নিয়ে নেক্সট সেশনে বলার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কথা ভাববেন। আর ওই যে বললাম, নিজে ভালো থাকলে সব কিছু ভালো থাকে। থ্যাংক ইউ, গুড নাইট।